পুরো পর্যালোচনা বৈঠক রাজ্যের পুরসভাগুলি তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে, মানে চেয়ারম্যান অথবা যেখানে মেয়র সেখানে রাজ্যকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যালোচনা বৈঠক আজ নবান্নে। সে বৈঠকে নাম ধরে ধরে পুরসভার এবং রাজনৈতিক নেতাদের, সব রাজনৈতিক নেতা যে পুরসভাগুলির মাথায় বসে আছেন বা পরিচালনা করছেন এমনটা নয়। যেমন সুজিত বসু, তিনি কাগজে কলমে কোনো পুরসভা তো চালাচ্ছেন, তিনি রাজ্যের মন্ত্রী, কিন্তু পুরসভাগুলোতে এমন নেতাদের কি ভূমিকা, কেউ বিধায়ক, কেউ মন্ত্রী, কেউ লোকাল ডাক সাইটে ডাকাবুকো তৃণমূল নেতা, তারা কে কোথায় কি করছেন, মানে বলা ভালো কিভাবে দুর্নীতি করে কোন পুরসভাতে কিভাবে ঘুণ ধরিয়ে দিয়েছেন, তার যেন একটা সালতামামি করতে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করতে করতে কখনো ক্ষুব্ধ, কখনো হতাশ, কখনো অসহায় দেখিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তার কারণ তিনি বোধহয় এই সাংবাদিক বৈঠক করতে করতে ভুলে গিয়েছিলেন যে তিনি আসলে সব কিছুর মাথা। রাজ্যের পুরমন্ত্রী, তাকে রিপোর্ট করেন পুলিশ মন্ত্রী, তিনি নিজে। তাই দুর্নীতির দায় কেউ গ্রেফতার হচ্ছে না কেন, এটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দিকেই 5টা আঙুল ঘোরানো উচিত, কারোর দিকে একটা আঙুল তোলার আগে। তার কারণ তারই রাজ্যের পুলিশ, তিনি পুলিশ মন্ত্রী, তিনি পুরমন্ত্রীর রিপোর্ট নেন। এবং সর্বোপরি আমরা জানি রাজ্যে সরকারি প্রশাসনের জলটিও নড়ে না, পাতাটিও নড়ে না মমতা বন্দ্যোপাধ্যায়কে না জিজ্ঞাসা করে বা তিনি না বললে। তাহলে কি ধরে নেব যে পুরসভাগুলোতে সরকারি জমি বেদখল হয়ে যাওয়া, জবরদখল হয়ে যাওয়া, বেসরকারি হাতে চলে গিয়ে বহুদল হয়ে এমনকি বিক্রি পর্যন্ত হয়ে যাওয়া, যা যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এগুলো কোনোটা তিনি জানতেন না? তাহলে তো বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে 13 বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে ভয়ঙ্কর ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী, যিনি তার রাজকোষের চুরিটা ঘটে যাচ্ছে এটা পর্যন্ত জানতে পারছেন না। চুরি ধরা বা চোর ধরা তো অনেক অনেক পরের কথা। আমার আজকের বিতর্ক শুরু করবার আগে আমার মনে হয় মুখ্যমন্ত্রী একের পর এক বক্তব্য আগে আপনাদের সামনে তুলে ধরা। একেবারে প্রথমে যাতে আপনাদের সকলের গা জ্বালা করে, দিনের বেলায় যখন রাস্তায় স্ট্রিট ল্যাম্প জ্বলতে দেখি অথবা পুরসভার কল থেকে যখন অঝরে জল পড়ে যেতে দেখি, ঠিক আমাদের যা মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীরও মনে হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, এতদিন পরে কেন? আজ পুরো পর্যালোচনা বৈঠকে একেবারে শুরুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল আর বিদ্যুতের অপচয় নিয়ে, আর সেই অপচয়ের টাকাটা কোথা থেকে আসে, যে ন্যায্য প্রশ্নটা অনেক দিন আগে মুখ্যমন্ত্রীর সর্বসমক্ষে করার কথা ছিল, সেটা আজ করলেন। ভাড়ার টান থেকে নাকি অন্য কোনো আশঙ্কা থেকে জানি না, কিন্তু করলেন। একেবারে প্রথমে জল আর বিদ্যুৎ। তারপর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে, গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে, গভর্নমেন্ট বসে আছে। টাকাটা আসছে করতে কেটে জনগণের টাকা, বুঝতে হবে। কলের জল, পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে। কিছু লোকের হ্যাবিট আছে, ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয়। তাই যদি হয় তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না, যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাতবো তখন সেটা চালু হবে, তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। তখন আপনারা প্লাস্টিক টাইপের কিছু যদি লাগাতে পারেন অন্তত আপাতত সেভ হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলা একটি কথা, তা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল, বিরোধীরাও নানা কটাক্ষ করেছে। শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ উদ্ধৃত করতে গিয়ে, এই কথাটি উদ্ধৃত করতে গিয়ে বলে ফেলেছিলেন যত মাটি তত টাকা। অনেকে বলেছিলেন যে অবচেতনে জানেন আসলে রাজ্যে কি হচ্ছে। বোধহয় ঠিক বলেছিলেন, সম্ভবত ঠিকই বলেছিলেন বিরোধীরা। তার কারণ আজ পুরো বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার দুর্নীতিগুলো নিয়ে কথা বলতে গিয়ে একেবারে প্রথমে যে প্রসঙ্গটির কথা বললেন তার নির্যাস তো তাই হয়, যত মাটি মানে সরকারি মাটি তত টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময় বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে। সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না।
শুধু জমি চলে যাচ্ছে এমনটা নয়, শুধু জমি বেদখল হয়ে যাচ্ছে এমনটা নয়, শুধু বাইরের লোক এসে টাকার বিনিময়ে সে জমি কিনে নিচ্ছে এমনটা নয়, সে জমিতে বহুতল মানে পুরসভার জমি, সরকারি জমি বেদখল হচ্ছে। এটুকু বলে কম বলা হয়। বেদখল হওয়া জমিটা কার্যত বিক্রি হয়ে যাচ্ছে, যদিও টাকাটা সরকারি কোষাগারে ঢোকে না, আর সে জমিতে বহুতলও তৈরি হয়ে যাচ্ছে। আমরা বলছি না, কোনো প্রমাণ টমান দেওয়ার প্রশ্ন নেই, তার কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। সরকারি কাজ বললে আপনার মনে প্রথম যে কথাটা আসে ঠিকাদারদের, কন্ট্রাক্টরদের রমরমা নিয়ে, সে রমরমা যে সূত্রে টেন্ডার দুর্নীতি, বরাত পাওয়ার জন্য দুর্নীতি, সোজা কথায়। এ বামফ্রন্ট আমলের পুরনো রোগ। সরকারটা বাই দ্য কন্ট্রাক্টর, অফ দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর হয়ে গিয়েছে বলেছিলেন বিনয় চৌধুরী, আর উত্তর এসেছিল মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছ থেকে, সে সরকার উনি আছেন কেন। যাই হোক, সেসব তো অনেক পুরনো কথা, কিন্তু সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যারা পরিবর্তন আশা করেছিলেন এহেন ঠিকাদার রাজের, তারা আজকে মুখ্যমন্ত্রীর কথা শুনলেই বুঝতে পারবেন যে আদৌ কতটা পরিবর্তন হয়েছে। টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশন থাকবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। আর কি কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়? বলেছেন আরও অন্তত গোটা 3-4 এমন কথা বলেছেন যেটা শুনলে পরে হঠাৎ করে দেখে আপনার মনে হতে পারে যে, মানে আপনাকে যদি বলে না দেওয়া হয়, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর না শোনেন, আপনি যদি ছবিটা না দেখেন, যদি শুধুই শব্দ আপনার কানে আসে, আপনি প্রথম কথাটা শোনেন, তাহলে ভাববেন যে রাজ্যের কোনো বিরোধী রাজনৈতিক দলে কোনো নেতা বা নেত্রী বোধহয় কথাগুলো বলছেন। এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য হতে পারে না। কিন্তু যা শোনালাম, এই 4টের পরে আরও 3-4টে এক্ষুনি শোনালে, ওই আপনাদের হজম ক্ষমতাকে আমি একটুও অশ্রদ্ধা করছি না, কিন্তু আমরা সবাই মানুষ, তো হয়তো হজম হবে না। তাই রইয়ে সইয়ে হজম করানোর জন্য আমার সাংবাদিক হিসেবে যা কর্তব্য, আমি একটু রইয়ে সইয়ে আপনাদের হজম করাই। শুনতে থাকুন, এখনও অনেকটা সময় আছে, প্রায় ঘন্টা খানেক সময় আছে আমাদের হাতে। এই বিতর্কটা করতে করতে আমরা রইয়ে সইয়ে বাকি বক্তব্যগুলো আপনাদের দিয়ে দেবো। যদিও তাতেও হজম হবে কিনা সে গ্যারেন্টি আমি দিতে পারি না, কিন্তু অ্যাটলিস্ট এই মুহূর্তে দিলে যে আশঙ্কাটা থেকে যায়, সেটা অন্তত কিছুটা সরালাম। শুরু করে এই 4টে যা বক্তব্য শুনিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যালোচনা বৈঠকে, তার ভিত্তিতে তৈরি করা আমার আজকে প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ। চোখে লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন দুর্নীতি, চোখে লাগছে, নিজেই বলছেন এই বৈঠক থেকে, চোখে লাগছে এত টাকা খাওয়া। প্রশ্ন একটাই, জেলে যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর যখন চোখে লাগে এমন দুর্নীতি ঘটে, তারপর তো জেলে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন অন্তত 2-1টাকে অ্যারেস্ট করুন, 100 টাকাই বা নয় কেন। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একেবারে ডান দিক থেকে শতরূপা রয়েছেন, বিজেপির মুখপাত্র রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপির অপর মুখপাত্র, বর্ষিয়ান সাংবাদিক নির্মল মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। ঠিক ডান দিকে আমার বাঁ দিকে রয়েছেন কলতান দাশগুপ্ত, সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী, এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আরেক আইনজীবী, দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। মণিশঙ্করবাবু, আপনার কাছ থেকেই জিজ্ঞাসা করি, আপনি রোজই এসে কিছুটা বিবেকের ভূমিকায় কথা বলে যান, এখানে অভিনয় বলছি না, কথা বলে যান। তৃণমূল কংগ্রেস মানেই সব শুদ্ধ নয়, সব ভালো নয়, এখানে দুর্নীতি আছে, থাকতেই পারে, কিন্তু এই অ্যাডমিশন দুর্নীতি, এটাও কি এভাবেই থাকতে পারে একটি গণতান্ত্রিক ব্যবস্থায়, যেখানে মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ, তিনি জানেন টেন্ডার থেকে কে টাকা খায়, কত খায়, দিয়ে থুয়ে খায়, ধরেন না কাউকে? দেখুন, উনি যে প্রেস কনফারেন্সটা করেছেন
সেটা নিয়ে আপনারা যে আজকে আলোচনা করবেন এটা ভেবেই করেছেন, জানে যে এইসব আমি যেগুলো বলবো সেগুলো নিয়ে আলোচনা হবে। ফলে এইসব সরস্বতী পুজোর ভুল কথা, কোথায় সিধু কানু ডর, সিধুবাবু কারণ ভুল কথা বলে হাসাহাসি করেছেন আপনারা। বাংলার মানুষ চায় যে একজন সেই সোকল চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার তিনি কতগুলো ইংলিশ কথা বলবেন, কতগুলো কোটেশন তুলে ধরবেন, এইভাবে বলুক। সেটা আমাদের এখানে মানুষ চায় না। ঘরের মেয়ের মতো কথা বলে, তাতে আপনারা হাসাহাসি করলে তার কিছু আসে যায় না। এখন উনি যে বলছেন যে দু একটাকে ধরুন তো অ্যাটলিস্ট, 100 জন নয় কেন আপনি বলছেন। ব্যাপারটা হচ্ছে যে এই যে দেখুন করাপশন হচ্ছে, আমরা এত কথা বলছি, নিট পিজি নেট কত কিছু হচ্ছে, এখানেও এডুকেশন নিয়ে হয়েছে, এবং এই করাপশনগুলো দিনের দিন বেড়ে চলছে। তার কারণটা হচ্ছে যে এই করাপশনের এগেনস্টে যেসব কেসগুলো হচ্ছে সেই কেসগুলোর কোনো আমরা এন্ড দেখতে পাচ্ছি না, কোনো পানিশমেন্ট দেখতে পাচ্ছি না। ফলে কি হয়, যখন একটা যারা অফেন্স করে, যারা অফেন্ডার, তারা যখন দেখে যে এরকম ধরনের ঘটনা ঘটলে এমন একটা আমাদের বিচার ব্যবস্থা যেখানে গিয়ে আমার জীবনটার দশায় অ্যাটলিস্ট কিছু হবে না, আমি যা করেছি সেটা আমি ভোগ করে যাব। ফলে এই ডিলেটাকে কিন্তু আবার করাপশন বা কোনো অফেন্স করতে কিন্তু ইন্সপায়ার্ড করে। একজন আইনজীবী বিচার ব্যবস্থা ডিলের কথা বলছেন, বিচার ব্যবস্থা ডিলে নিয়ে, আমি বিচার ব্যবস্থা নিয়ে দুর্নীতির কথা বলছেন, বিচার ব্যবস্থা খারাপ ভালো নিয়ে বলছি না, কিন্তু এটা নিয়ে বহুদিন ধরে প্রোগ্রাম করেছি, আমি সঞ্চালনাও করেছি যে বিচার জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এটা তো কথাই আছে। কিন্তু আমরা দেখছি কি এতগুলো করাপশন ওয়েস্ট বেঙ্গলের যে কেসগুলো হলো, সিবিআইকে দেওয়া হলো, ইডিকে দেওয়া হলো, আজকে সারদা মামলার কি পরিস্থিতি আমরা কিছুই জানি না। লোকটা কিন্তু জেলের মধ্যে আছে, হয় ফাঁসি হোক নয় ছাড়া পাক, কিছু তো একটা হোক। এই হচ্ছে না। একটা প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন বলছি, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, অ্যাকশন ডিলেড অ্যাকশন ডিনাইড কি? সেটাই তো উনি কথা বলছেন যে অ্যাটলিস্ট 13 বছর করলে বোঝা, মানুষ তো ভয় পাবে। 13 বছর পর না, 13 বছর কেন, কারণ আগে অনেকগুলো কথা বলেছে। এখন উনি বুঝেছেন যে এই যখন দেখতে পাচ্ছেন সুজিত বসু সরকারি জমিতে লোক বসাচ্ছে, যখন বেরিয়েছে সুজিত বসু মন্ত্রী, আমি গ্রেফতার করার পরে কথা, সুজিত বসুকে মন্ত্রিসভায় রেখেছেন কেন? উনি বলছেন সুজিত বসু কেন বসাচ্ছ, কেন লোক বসাচ্ছ এনে পুরসভার জমিতে, ফুটপাতে কেন লোক বসাচ্ছ, টাকা খাচ্ছ, জিজ্ঞাসা করছে। শুনুন, এই মন্ত্রিসভা আছে কেন? আজকের কনফারেন্সের মধ্যে আপনি অনেকগুলো কথা পাবেন, কিন্তু তার মধ্যে একটা কথা পাবেন, বাংলাকে বাঙালিয়ানাটা বজায় রাখার জন্য কিন্তু তিনি সচেষ্ট। বলছি সবকিছু সিরিয়াসলি নেব কি নেব না, সবকিছু সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নেই তো। সবকিছু সিরিয়াসলি নেবেন কেন? মুখ্যমন্ত্রী উনি সিরিয়াসলি মানে কি? সিরিয়াসলি মানে হচ্ছে উনি যেগুলো কথা বলেছেন, মুখ্যমন্ত্রী, সেই বললাম তো যে আপনি যোগী আদিত্যনাথকে দেখবেন যে কাউন্টার অ্যাটাক করে দেবেন, ওইরকম ব্যাপারটা নয়। উনি যেগুলো বলেছেন সেগুলো বাংলার ভালোর জন্য বলেছেন, মন্ত্রিসভার ভালোর জন্য বলেছেন। ভবিষ্যতে একটু যদি রেকটিফিকেশন করা যায় তাতে সরকারটা ভালোভাবে চলবে, তার কথা বলেছেন। আপনি সিরিয়াস নেবেন না, আপনি হালকা নেবেন না, আপনি হাসবেন না, কাঁদবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু একটা ঘরের মহিলার মতো মানুষ যাকে দেখে তাকে কিন্তু মুখ্যমন্ত্রী বলে দেখে না, তিনি সোজা কারু মানে বাড়ির ভেতরে রান্না করে ঢুকে যান, সেইভাবে মানুষ কিন্তু তাকে ট্রিট করে। ফলে এরকম মুখ্যমন্ত্রী, জ্যান্ত মুখ্যমন্ত্রী হতে গেলে অনেক কিছু শিখতে হবে। আমি অঙ্কনের কাছে আসি। অঙ্কন, আমি আমার ছোট্ট মণিশঙ্করবাবু বলছেন, আমার দারুণ লাগছিল শুনতে, সত্যি ঘরের মেয়ে, কিন্তু ঘরের মেয়ের হাতে আমি তাদের শক্তিকে, সামর্থ্যকে শ্রদ্ধা করেই বলছি, তাদের হাতে তো পুলিশ থাকে না, তাদের হাতে অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষমতা থাকে না। আমরা দেখছি একজন অসহায় স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যিনি সব জানেন, নাম ধরে ধরে নিজের দলের নেতাদের নাম ধরে ধরে জানেন কে কোথা কোথা থেকে টাকা খাচ্ছে, বিডিএ হয়ে খাচ্ছে, কোন ডিএম খাচ্ছে, কোন এসডিও খাচ্ছে, কিন্তু ধরছেন না। অঙ্কন, না, সেই মুখ্যমন্ত্রীর এক ঐতিহাসিক ভাষণে একটা বিবৃতি ছিল না যে প্রিভেনশন ইজ কিওর দ্যান বেটারনেস। আমার সেইটার কথাই মনে হচ্ছে, মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটাকে গুলিয়ে ফেলেছেন। আসলে এই লোকসভা নির্বাচনে বিভিন্ন পৌরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকার পর মুখ্যমন্ত্রীর এই বিলম্বিত বোধোদয়টা হয়েছে যে না, তার কাউন্সিলররা, তার বিধায়করা টাকা খাচ্ছে, প্রকাশ্যে বলছেন যে চাঁদার নামে জুলুমবাজি করছে তার বিধায়করা। এবং আমরা তো দেখেছিলাম কিছুদিন আগে কলকাতা পৌরসভার মধ্যেই তারকেশ্বর বাবু বনাম স্বরাজবাবুর মধ্যে একজন বলছে ও তো রেশন চুরি করে, এ বলছে ও তো লাইন টেনে বিদ্যুৎ চুরি করে, ও বলছে তো ও তো সিন্ডিকেট চালায়, ও তো বলছে আমি তো সিন্ডিকেট চালাই, ও তো তোলাবাজি করে দোকানে দোকানে গিয়ে। এই যে একটা সুন্দর একটা পরিস্থিতি, এর মধ্যে মুখ্যমন্ত্রী আজকে, আমি তো মনে হচ্ছে আজকে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীকে সার্টিফিকেট দিলেন অপদার্থ হিসেবে, না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদার্থ হিসেবে সার্টিফিকেট দিলেন। পুলিশ মন্ত্রীর চেয়ারে বসে পুলিশ মন্ত্রী বলছেন যে আমি বললে এক সপ্তাহ পুলিশ কাজ করে তারপর আবার ঘুমিয়ে যায়। তাহলে কে অপদার্থ, কে ব্যর্থ, আমরা তো কিছু বুঝতে পারছি না। আপনার মন্ত্রিসভায় বসে এই উনি বলছেন না যে জমি দখল হচ্ছে, জমি অন্যদের হাতে চলে যাচ্ছে,
সন্দেশখালীতে জমি দখল হয়ে প্রায় 120 জনের তালিকা দেওয়া হলো যে এদের জমি দখল হয়ে। না, এখানে একটা প্রশ্ন আছে, এটা আমার মনের প্রশ্ন। আমি সন্দেশখালীতে এসেছেন তো, আমি আসছি অঙ্কন, আমি কলতানের কাছে আসি। কলতানি সন্দেশখালী বললেন অঙ্কন, আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো শাহজাহান কিন্তু পুরো এলাকায় রাজনীতি করতেন না। শাহজাহান জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত এলাকায়। এখন পুরসভাগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন, আমি মানে বোঝার চেষ্টা করছি মুখ্যমন্ত্রীকে এই কারণে শাহজাহানের দোষ দেখতে পাননি। মানে শাহজাহান তো পুরসভায় ছিল না, পঞ্চায়েতে ছিল। এটাকে একটা রিজন হতে পারে। মুখ্যমন্ত্রী কিন্তু শাহজাহানকে ধরতে বলেননি, আজকেও কিন্তু বলেনি। আমি জানি শাহজাহান লোকের জমি মানে ওই আর কি গেরিয়ে নেওয়া যাকে বলে, অল্প টাকায়, মানে কম টাকায় যা দেওয়ার কথা তার থেকে অনেক কম টাকায় বললেন। আমার মনে হয় পঞ্চায়েত এলাকা বলে নাকি। শাহজাহানকে নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তা সেটা তো আর আমি ওর মনের ভেতর থেকে বার করতে পারবো না। কিন্তু আমার প্রথমে একটা যেটা আমি বলতে চাই যেটা হচ্ছে যে এই যে আজকের মিটিংটা যেটা হলো, যেটা নিয়ে আমরা এতক্ষণ চর্চা করছি, সেই মিটিংয়ে তাহেরপুর পুরসভা নোটিফাইড এরিয়া এবং ঝালদা পুরসভা থেকে কাউকে ডাকা হয়নি। এবং সার্কুলারটার মধ্যে কার্যত লেখা রয়েছে যে ওই দুটো জায়গা বাদ দিয়ে বাকি সব পুরসভার লোকেরা আসবেন, তারা মিটিং করবেন, উন্নয়নের কথা বলবেন না বকা খাবেন সেটা তাদের ব্যাপার। এইরকম একটা সার্কুলার করা যায় পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে, এটা তো ভয়ঙ্কর খারাপ জিনিস। এটা তো বললেন যে অন্য দলের লোকেরা চালায়, ওরা আমি বকা দিলে শুনবে কিনা, আমি তো আমার বকা ওরা শুধু মানে বকা দিলে শোনা তো পরের কথা। গত কয়েক বছর ধরে তাহেরপুরে উন্নয়নের টাকাটা অবধি যায়নি। যেদিন ওই পুরসভা বামফ্রন্ট জিতেছে রাত্রিবেলা ওখানকার ওসি বদলি হয়ে গেছে। ফলে এটা একটা ক্রাইসিস আছে। দ্বিতীয় ক্রাইসিসটা আর একটু গভীর, আমি খুবই ছোট সময় নেব। পশ্চিমবাংলায় এই যে এই এতগুলো কথা কেন বলতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে, ক্রাইসিসটা কোথায়? পশ্চিমবাংলায় তো কাজ নেই। ফলে আমারও কিছু বন্ধু বান্ধব যাদের অন্য কোনো কাজ পাওয়ার আশা ছিল বা ছিল না, তারাও এখন ইটবালি চুনসুরকির মধ্যে ঢুকে পড়েছে। কারণ একটাই ফ্লারিশিং শিল্প আছে পশ্চিমবাংলায়। লাস্ট কর্পোরেশন নির্বাচনের আগে আমাকে একদিন বন্ধু ফোন করেছে, বলছে ভাই খুব বিপদে পড়েছি, সিটটা মহিলা রিজার্ভ হয়ে গেছে। বললাম তুই তো ভোটে লড়বি না, তুই তো ব্যবসা করবি, টাকা দিতে হবে, তোর কি অসুবিধা? বলছে না, আগে দাদাই ব্লক প্রেসিডেন্ট ছিল, দাদাই কাউন্সিলর ছিল, একটা খাম পাঠালে হয়ে যেত। এখন বৌদি ফোন করেছে যে দাদা ব্লক প্রেসিডেন্ট, আমি কাউন্সিলর ক্যান্ডিডেট, দাদার খাম আলাদা, আমার খাম আলাদা। এই যে গোটা পিরামিডটা উঠেছে দুর্নীতির, সেই পিরামিডের মধ্যে কোথাও সুজিতবাবু আছেন, কোথাও অরূপবাবু আছেন, কোথাও বাকি বাবু বিবিরা আছেন, কিন্তু একদম নিচের তলায় ইটবালি চুনসুরকি নিয়ে যারা রাত্রিবেলা মারামারি করছে, যারা আর তার বিকেলের বন্ধুকে বাদ দিয়ে ইটবালি চুনসুরকির গাড়িটা ওই প্রমোটিংয়ের জায়গায় না ঢোকালে তার বাড়িতে একটু ভাত জুটবে না, ওই ক্রাইসিসের জায়গা থেকে আজকে এই পিরামিড সদৃশ্য দুর্নীতিটা তৈরি হয়েছে। এবং সেই দুর্নীতির কিছু ছাপ এবারে নির্বাচনে পড়েছে, আরও বেশি পড়া উচিত ছিল, কিছুটা পড়েছে। ফলে আমরা সাধারণ মানুষ আমরা তো বলবোই ও ওখানে দুর্নীতি করেছে, ওখানে দুর্নীতি করেছে ইত্যাদি। আমাদের হাতে তো ক্ষমতা নেই, আমরা এমপি এমএলএ কাউন্সিলর কেউ নই। কিন্তু যারা আছেন তাদের তো বলার পর অ্যাকশন টেকেন, এইটাও তো আমরা দেখতে চাইবো। এটা আগে অনেকবার শুনেছি, বাড়ির বাসন মেজে দেওয়ার কথা, আগে জানলে টিকিট দিতাম নার কথা ইত্যাদি নানা কথা শুনেছি, কিন্তু অ্যাকশন টেকেনটা 13 বছরে হয়ে উঠলো না। এবং আমি গ্যারান্টি করতে পারি আজকে যা যা বলা হয়েছে সেগুলোরও পরবর্তীকালে তার ফলো আপ ইত্যাদি কিচ্ছু করা হবে না। জাস্ট একটা আই ওয়াশ হিসেবে তৃণমূল দেখাবে যে দেখো আমি কত মানুষের জন্য কাজ করার চেষ্টা করলাম, এইটা পাড়ায় পাড়ায় প্রচার হবে। কিন্তু ক্রাইসিসটা অনেক গভীরে আছে, সেটা নিয়ে আমরা চর্চায় যাচ্ছি না। বেশ বেশ, একটা কথা আছে এখানে, যে আমি একটা বেশি সময় নেব না। উনি মুখ্যমন্ত্রী একটা কথা বললেন না যে মন্ত্রীরা নজরদারি চালাচ্ছে না, আমি সন্দেশখালীর ওই কথাটাতেই আসছিলাম। যখন আপনি জমিগুলো ফেরত দিচ্ছেন, ভূমি রাজস্ব দপ্তর তো মুখ্যমন্ত্রীর আন্ডারে, তার মানে আপনিও নজরদারি চালাচ্ছেন না। তাহলে পুলিশকে বলুন না আপনাকে অ্যারেস্ট করতে, মানে একদম চ্যারিটি বিগিনস এট হোম, আপনাকে দিয়ে অ্যারেস্টটা হোক, মুখ্যমন্ত্রীকে দিয়ে অ্যারেস্টটা শুরু হোক, তাহলে পুরো ব্যাপারটা সমস্যা হয়ে যাবে। অনির্বাণ কি অ্যাডভাইস দিয়ে একটা অ্যাপ্লিকেশন লেখো। কাকে অ্যাডভাইস দেব? মুখ্যমন্ত্রীর অ্যাডভাইস আপনি নিজেই বললেন যে সিরিয়াসলি নিতে হবে না বক্তব্য। কালীঘাটে লেখো তো, কনফারেন্স জুরিসডিকশন কালীঘাট। মুখ্যমন্ত্রীর বক্তব্য সিরিয়াসলি নিতে হবে না, আপনি তো বললেন, আমি কি বলবো? মুখ্যমন্ত্রী সিরিয়াসলি নেন না। কালীঘাটের ওসি কে জিত বসু এরপরও তোলাবাজি চালায়, আমি একটা ভারতের নাগরিক এরপরও তোলাবাজি চালায়, কি করা যাবে? অ্যাপ্লিকেশন লিখতে মুখ্যমন্ত্রী তো করবেন না, কারণ সবকিছুর মূলে তো এই দুর্নীতির চক্রের মধ্যে মুখ্যমন্ত্রী রয়েছে। এই যে লুটের রাজত্ব, এর মহানায়িকা তো মুখ্যমন্ত্রী, নালে হয় না কি এগুলো? মুখ্যমন্ত্রী আগে তো মানুষ, তারপর তো মুখ্যমন্ত্রী। না, মানুষ তো বুঝে বুঝতে পারলাম। তাকে অ্যারেস্ট করার জন্য আপনি অ্যাপ্লিকেশন, সরকারটা তো মানুষের নেই। আচ্ছা, আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন কিনা? কার কাছে অ্যাপ্লিকেশন করব? দাদা ওসির কাছে করবেন প্রথমে। কালীঘাট ওসি, কালীঘাট ওসি বলছে আপনি খেয়াল করে শুনলেন মুখ্যমন্ত্রী যে বলছেন ওসি বা আইসিদের কথা, না কালীঘাটে ওসির কাছে অ্যাপ্লিকেশন করবেন, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত। না বলছি উনি যে অ্যাপ্লিকেশন করবেন না করে মুখ্যমন্ত্রী ভাষণ দেবে, ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে হাইকোর্টে যেতে হলে তার আগে একটা রিপ্রেজেন্টেটিভ। পুলিশ কাজ করে না, পুলিশ মন্ত্রী সার্টিফিকেট দিচ্ছে, আমার কথা আইসিরা নাকি টাকা তোলে না, তার জন্য তো হাইকোর্ট আছে। না টাকা তোলা আইসিরা তো প্রতিদিন হাইকোর্ট যায়।
টাকা তোলা আইসি হলে হাইকোর্টে যেতে হবে কেন? সেইগুলোর জন্যই তো অ্যাপ্লিকেশন করতে বলছি। কাকে অ্যাপ্লিকেশন এখন তো কাকে অ্যাপ্লিকেশন করব? আমি বলছি যে মুখ্যমন্ত্রী ভুল তোলাবাজি বলছে, করে, মুখ্যমন্ত্রী পুলিশ কাজ করছে না, তাহলে আমার এইগুলো কথা rectify করতে গেলে হাইকোর্ট যেতে হবে। আমার কথা শুনে কি গ্যারান্টি রয়েছে? ওসির দায়িত্ব তো পুলিশ মন্ত্রী নেন না, আপনি নিচ্ছেন কি করে? কারণ কালীঘাটের জুরিসডিকশন আমি ওসির দায়িত্ব তো পুলিশ মন্ত্রী নিচ্ছে, ভাই, আপনি দায়িত্ব নিচ্ছেন না কেন? মানলে এক মিনিট, তুমি একটা এক মিনিট। ভারতের নাগরিক হয়ে মমতা কিছু বলবে না। বন্দ্যোপাধ্যায় বলা সবাইকে মমতা বলে, বন্দ্যোপাধ্যায় বলা এই কথাটা ভোটে এক মিনিট। বুথে কোনো লোক নেই, আপনার কে? টিভিতে বুকে যাচ্ছ আরে বিজেপি, বুথে লোক তাহলে নেই, সেগুলো ছাড়ুন না, ঠিক সব করো। জায়গায় না, না, আপনি মমতা- সব জায়গায় এক মিনিট, এক মিনিট, চুরি এক মিনিট, এক মিনিট। বলবেন, বলছি আমি মমতা টিভিতে বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো টিভিতেই তো এক মিনিট, এক মিনিট। বলছি আর বলছি CPM আমার ভোট লড়িয়ে বলছি নিয়ে চলে হেরে গেলাম। বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলে আপনার টপিকে এক এক থাকুন না, করে, আপনি বেরিয়ে এক এক যাচ্ছেন কেন? করে। বলছি এক এক করে, এক এক করে, এক এক করে। আপনি তোলার বিশ্লেষণ করুন, এক এক করে। তোলাটা কে? মমতা বন্দ্যোপাধ্যায় বলা এই কথাটা এইটা নিয়ে আমি একবার নির্মলবাবুর কাছে আসবো। তার আগে আমি আরেকবার কথাটা শোনাই কিভাবে মুখ্যমন্ত্রী বলছেন যে দুর্নীতি তারও চোখে লাগছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। গভর্নমেন্ট কারো জন্য কোনো বদনাম নেবেন না। নির্মলাবাবু, টাকা খাওয়ার জন্য বদনাম হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন অনেক হয়েছে আর করবেন না, চোখে লাগছে এবার। দেখুন, মুখ্যমন্ত্রী আজকে বক্তব্য শুনে আমার হ্যাঁ। যেটা মনে হয়েছে উনি বোধহয় বিজেপিতে জয়েন করেছেন। যে কথাগুলো বিজেপি নেতাদের বলার কথা সেগুলো উনি বলছেন। যাই হোক, সেটা উনি বলতে পারেন, সেটা ওনার ব্যাপার। উনি বিজেপি নেত্রী হয়ে গেছেন। আমরা যদি এডিটোরিয়াল লিখতাম তাহলে তাই লিখব যে মুখ্যমন্ত্রী বিজেপি নেত্রী হয়ে গেছে। ক্ষমা করো বাবা, আর নয়। না, এটা কি কোনো ক্যালকুলেটেড রিস্ক? না, এটা ভেবেচিন্তে বলা? এটা ঠাট্টার কথা হয়তো, কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এগুলো খুব আন্তরিকভাবে বলেছেন। ঠিক আছে, এটা কেন বলেছেন এটা মানে প্রথমটুকু আপনি বাদ রাখতে পারেন, কিন্তু আমার ধারণা সাংবাদিক হিসেবে খুবই আন্তরিকভাবে বলছেন। তার কারণ হচ্ছে পঞ্চায়েত ভোটটা ওনার ভোট ছিল না। উনি বলেছিলেন এটা সরকার পাল্টানোর ভোট নয়, তার মানে উনি থেকে যাচ্ছেন। লোকসভা ভোটটাও ওনার ভোট ছিল না, কিন্তু 2026-এর যে ভোটটা আসছে সেটা বিধানসভার, সেটা ওনার ভোট। এবং সেই ভোটটা যে অলরেডি শুরু করলেন উনি, এই যে সাফসূত্র আরম্ভ করেছেন, শুদ্ধিকরণের কথাবার্তা বলছেন, যেখানে চোর যেখানে অন্যায় হয়েছে তার কথা বলছেন। এর থেকে একটা জিনিসই প্রমাণ হয়, যেগুলো আমরা দেখছি, যেগুলো বেরোচ্ছে, কাগজে বেরোচ্ছে, আলোচনা আমরা করছি সাংবাদিক হিসেবে, সেটা হচ্ছে শহরের ভোটে ধস নেমেছে। 9টা ওয়ার্ড থেকে 45টা ওয়ার্ড জিতেছে, 8টা মন্ত্রী হেরে গেছে, 120টা 21টা পৌরসভার মধ্যে 70টা হেরে গেছে। সুতরাং মুখ্যমন্ত্রীর কনসার্ন হওয়াটা খুব স্বাভাবিক। বিধানসভার ভোটে পঞ্চায়েত থাকে, পুরসভা থাকে, পৌরসভা থাকে, এবং সেই জায়গাগুলো যদি অ্যাড্রেস করতে না পারা যায় তখন এই অসুবিধেগুলো আসতে পারে। এই যে অসুবিধের কথা উনি বলছেন, সুতরাং একেবারে লোকাল লেভেলে পুরো জিনিসটা হচ্ছিল। লোকসভার ভোটে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সব কিছু ছিল, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছিল। সুতরাং এখানে মুখ্যমন্ত্রীকে কেউ দুটো অপাঙ্ক্তেয় কথা বললো কি বললো না, তাতে কিছু এসে যায় না, সেটা সামগ্রিকভাবে দেখা হয়েছে। সুতরাং আপনি যখন দেশের কথা বলবেন, রাজ্যের কথা বলবেন, দুটো আলাদা পার্সপেক্টিভ তৈরি। মুখ্যমন্ত্রী সেই পার্সপেক্টিভ অনুযায়ী কথাগুলো বলছেন, কিন্তু এটাকে যতটা হালকা করে বিরোধীরা দেখছেন, আমার মনে হয় না এরকম করে হালকা করে দেখার বিষয়টা আছে। উনি এটা যথেষ্ট ভাবনা চিন্তা করে বলছেন, এবং এতে যদি সত্যিকারের কোনো শুদ্ধিকরণ হয়, সেটা রাজ্যের মানুষের পক্ষে ভালো। ওনার দলের পক্ষে ভালো কি ভালো নয় সেটা এক্ষুনি সেটা বিচার করা যাবে না। আপাতত ওনার দল পৌরসভা এবং কলকাতা এলাকায় বেশ খানিকটা পিছিয়ে আছে, সেটাই উনি অ্যাপ্রিসিয়েট করছেন, এবং অ্যাপ্রিসিয়েট করে এইগুলো বন্ধ করার কথা। পলিটিক্যাল স্ট্র্যাটেজি, আমি তো একদমই পলিটিক্যাল স্ট্র্যাটেজি। বেশ, তাহলে আমি অনির্বাণের কাছে আসি। শুদ্ধকরণ শব্দটাকে ধরেই এলাম। অনির্বাণ, আমি তৃণমূলের টাকা তোলার মাস্টার চাই না, তোলাবাজ নেতা চাই না, জনসেবক চাই। তাহলে কি সামনের 2 বছরে কিছু পরিবর্তন হবে? এই যে যাদেরকে উনি নাম করে চেনেন, টাকা তোলে, লোক বসায়, টেন্ডার দেয়, টেন্ডার থেকে টাকা খায়, প্রশাসনটা ছেড়ে দিচ্ছে, তো এসডিও, বিডিও, ডিএম সব উনি চেনেন, আইসি
জানেন নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। আমি বলছি তৃণমূলের ভিতরে, দলের ভিতরে কি ব্যবস্থা নেবেন বলে মনে হচ্ছে? সামনে 2 বছর নতুন মুখ দেখা যাবে। দেখুন, মজার বিষয়টা হলো যদি কখনো এরকম একটা ছোট গল্প লেখা হয় যে নির্বোধের হাসি, তাহলে আজকের এই যে বৈঠক লাইভ দেখানো হলো এবং তার পরবর্তীতে যে প্রতিক্রিয়া আমরা চারিদিক থেকে পাচ্ছি, সেই ঘটনাগুলো উল্লেখ করা যেতে পারে। কারণ পায়ের তলা থেকে জমিটা সরে গেছে, যেটুকু বাকি আছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় টেনে নিয়েছেন, কিন্তু যাদের পায়ের তলা থেকে টেনে নিলেন তারা হ্যাঁ হ্যাঁ করে হেসে যাচ্ছে। কারণটা হচ্ছে আজকের যে বৈঠকটি হলো, এইরকম প্রশাসনিক বৈঠক রাজ্যের ইতিহাসে বা রাষ্ট্রের ইতিহাসে কোনোদিন হয়নি এমনটা নয়, বহুবার হয়েছে। এর আগে সরকার করেছে, অন্য রাজ্যে সরকার করে, ইউনিয়ন সরকারও করে থাকে। খুব কম বৈঠক লাইভ সংবাদ মাধ্যমে দেখানো হয়, খুব কম, হাতে গোনায়। এর আগের একটু বলে নি ভাই, এটা প্রশাসনিক বৈঠক বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি ওইভাবে আনন্দ থাকো। প্রশাসনিক এটা আদৌ তুমি যা বলেছো সব তাই। প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের এমএলএ এমপি পৌরসভা কেউ থাকে না, কোনো কাউন্সিলর থাকে না। এটা তোমার ভাষায় যা তাই, বৈঠক তোমার ভাষায় যা তাই, ঠিক আছে, আনন্দ থাকো। হ্যাঁ, সেটাই বলো। এই বৈঠক লাইভ দেখানো এবং সেখানে যা যা বক্তব্য মুখ্যমন্ত্রী রেখেছেন আপনারা সেটা দেখাচ্ছেন এবং সেটা নিয়ে বিতর্ক হচ্ছে। মজার বিষয়টা হলো যে এর ফলে যা যা পদক্ষেপ হবে বা হবে না নিন্দুকদের মতে, সেই পুরোটাই কিন্তু পাবলিক আইয়ের মধ্যে রইল। অর্থাৎ চিফ মিনিস্টার যা যা বলছেন, যদি হয় তার ক্রেডিট যেমন তার ঝুলিতে যাবে, যদি না হয় যাদের কারণে হচ্ছে না তাদের উপর পাবলিক প্রেশার তৈরি হবে। এক্ষেত্রে নির্মলদা যেটা বললেন, আমি এক লাইন শেষ করে নিই। আপনি এক লাইন কেন, 4 লাইন বলুন, কোনো অসুবিধা। আমি জাস্ট একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি। পাবলিক আইতে যেমন ভবিষ্যৎটা থাকলো, তাহলে ওর অতীতটাও থাকবে নিশ্চয়ই। মুখ্যমন্ত্রী জানেন সুজিত বসু লোক বসায়, মুখ্যমন্ত্রী জানেন অমুক বিডিও বা ডিএম টাকা খায়, অমুকে টেন্ডার থেকে কাটমানি নিচ্ছে, মুখ্যমন্ত্রী জানেন অমুক জায়গাতে তৃণমূলের তমুক বিধায়ক পয়সা খেয়েছে, কাউকে কাউকে এখানে সরাসরি এই বৈঠক থেকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। তাহলে এদেরকে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করবেন, এটা তো পাবলিক আয়ের মধ্যে থাকবে নিশ্চয়ই। দেখুন, পাবলিক, হ্যাঁ নিশ্চয়ই পুরোটাই থাকবে। এখানে নির্মলদা যেটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যদিও উনি হালকা ঠাট্টার ছলে বললেন যে বিজেপি নেত্রী। এখানে যদি প্রশাসক নিজেই সরকারের ক্ষেত্রে বিরোধী সমালোচকের কাজটাও করে দেয় এবং বিরোধীদের থেকেও বেটার করতে পারে, তাহলে আপনি বলুন আমাকে যে অপদার্থ বিরোধীদের কোন জায়গায় তারা ভবিষ্যতে থাকতে চলেছে মনে হয়, সেটা নিয়ে এক প্রস্ত বিশ্লেষণ করা দরকার। দ্বিতীয়ত, গোটা বৈঠকে শুধুমাত্র তৃণমূলের নেতা বা জনপ্রতিনিধি বা ডিএমএস ইত্যাদিদের সমালোচনা হয়েছে তাই নয়, আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছিলেন যেটা আপনারা দেখালেন না, সেটা হচ্ছে নদীর জল। যে ট্রাইপার্টাইট এগ্রিমেন্টের মাধ্যমে একসময় নদীর জল বাংলাদেশে যাবে বা যাবে না, এই নিয়ে আলোচনা হতো। এক্ষেত্রে আমরা দেখলাম ইউনিয়ন সরকার এবং বাংলাদেশ সরকার দুজনে মিলে ঠিক করে নিল বাংলায় জলটা আদৌ থাকবে কিনা, সেই নিয়ে বাংলার যে প্রশাসনিক মাথা তার কোনো মতামত তারা নিলেন না। এই জায়গায় দাঁড়িয়ে যে প্রসঙ্গ তিনি তুলেছিলেন সেটা নিয়ে আলোচনা হওয়াটাও দরকার, কারণ বাংলাকে নানাভাবে বিজেপি সরকার যেমন বঞ্চনা করেছে, এক্ষেত্রে তারা জলটাও, নদীর জলটাও যাতে না থাকে সেই বন্দোবস্ত করছে, সেই বন্দোবস্ত তারা করছে যাতে এইখানে জলটাও না থাকে। উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে তারা দেখে নিন যে বিজেপি সরকার যে কারণে উত্তরবঙ্গে ভবিষ্যতে জল, অবশ্যই এটা নিয়ে আলাদা করে বিতর্ক হবে, কিন্তু আজকের বিষয়ের মধ্যে না, কারণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এবং অনেক সিরিয়াস বিষয়, এবং এটা পুরসভার বিষয় নয়, পুরসভার বিষয় কিন্তু কিছুটা জড়িত। ফলে আমি এটার মধ্যে থাকি এখন ত্রুটি সংশোধনী অভিযান জল না থাকে, পুরসভা জল দেবে অন্য একদিন, অবশ্যই হবে, অন্য একদিন অবশ্যই। কিন্তু আমি নির্মলবাবু আপনাকে জিজ্ঞাসা করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারে যে পুরসভাগুলি জল দেওয়ার কাজটা খুব খারাপভাবে করেছে, তাদের মধ্যে উত্তরবঙ্গ পুরসভার হিসেবটা খুব কম, আমার কাছে আছে হিসেবটা, আমি বলছি আপনাকে। নির্মলবাবু, অনির্বাণের একটা আত্মবিশ্বাস দেখছিলাম, এই যে বিরোধী নেত্রীর কাজটা বা বিরোধীর কাজটাও যদি মমতা বন্দ্যোপাধ্যায় করে দেন, আপনি যেটাকে পলিটিক্যাল স্ট্র্যাটেজি বলছেন। অধুনা প্রয়াত আপনার সমবয়সী সাংবাদিক, আমাকে উদ্ধৃত করতে হচ্ছে নিতান্ত ইতিহাসের জায়গা থেকে, দেবাশিস ভট্টাচার্য। আমি তখন অনেক জুনিয়র, রিপোর্টিং করি। দেবাশিসবাবুকে আমি দেখেছিলাম 2006-এ বামফ্রন্টের অসাধারণ ফলাফলের পরে কার্যত উদ্বাহু হতে। কি কারণ? অনিল বিশ্বাস, যদিও তখন তিনি প্রয়াত নির্বাচনের আগে, সেই নির্বাচনের আগে 48% বাম বিধায়কের নাম পরিবর্তন করে দিয়েছিল, মানে নতুন লোক বিধায়ক দাঁড়িয়েছিল। বলেছিলেন এইভাবে অ্যান্টি ইনকামবেন্সি তারা তো আমি কাউকে দেখিনি। তার সঙ্গে ত্রুটি সংশোধনী অভিযান শুরু হয়েছিল, বরানগরের দুলালের মতো অনেককেই আমরা জেলের ভিতর দেখেছি। দেবাশিসবাবুর বক্তব্য ছিল এই বামফ্রন্টকে আর সরানো যাবে না। 5 বছরের মধ্যে, 5 বছরও না, বছর 3-এর মধ্যে আমি দেবাশিসবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বসে থাকতে দেখেছি। না দেখুন, আমি আপনাকে বলি, রাজনীতির ক্ষেত্রে তো ওরমভাবে বলা যায় না। 2022-এ কেউ ভাবতেই পারেনি যে 2024-এ নবীন পট্টনায়ককে চলে যেতে হবে। সুতরাং এগুলো বলা যায় না, এগুলো আসে। একটা কথা আপনাকে বলি,
জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, একটা সভায় প্রশান্ত চট্টোপাধ্যায় তখন মেয়র, একদম পরিষ্কার বললেন বসে, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যেরমভাবে বলছেন একই রকম, মেয়র কোথায়? মেয়র কলতনবাবু বলবেন, সারা কলকাতা তো নোংরায় ভরে গেল, মেয়র কোথায়? মেয়র পাশে বসে আছেন। তারপরে বোধহয় প্রশান্তবাবুকে সরে যেতে হয়েছে, আমার যতটুকু মনে হচ্ছে। কলতান, অর্থাৎ এই স্ট্র্যাটেজি আপনাদের সময়ও ছিল না যে একদম তা নয়। প্রশান্তবাবু নির্বাচনে পরাজয়ের পর মেয়র ছিলেন না বলেই আমি জানি। নির্মলবাবু বলছেন এটার সত্যতা আছে বলে আমার মনে হয় না, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই আজকে উনি যা বলেছেন এই ধরনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন। এই যে গার্ডেন রিচের যে ঘটনাটা ঘটলো এইটা নিয়েও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 3 তলা 4 তলা 5 তলা বাড়ি, ওনার কাউন্সিলররা পাড়ায় পাড়ায় রেড চার্ট ঝুলিয়ে রেখেছে, বাড়ির ওপরে একটা টিনের শেড করতে গেলে কাউন্সিলর এসে টাকা চাইছে, বাড়িতে আপনি রং করাবেন কাউন্সিলরের লোককে দিয়ে করাতে হবে, এই কথা তো আর আমি বলছি না। ছোট্ট প্রশ্ন, রাজ্যের মানুষ বলছে, আমি এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকে একই কথা। আপনি বলছেন তাদের অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা যাচ্ছে, আমি কেন বলছেন এবং তারপরে যদি জানেনই তাহলে অ্যাকশনটা নিচ্ছেন না কেন? আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন কলতান, আজ থেকে 13 বছর আগে আপনার কিরম বয়স ছিল ততদিনে কলতান? 13 বছর আগে 24-25 ছিল। আচ্ছা, 24-25 বছর বয়সে পরিবর্তন চাইছেন, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল অথবা আপনি এখন যে দল করেন সিপিএম, এই দুজনের মধ্যে, এই দুটি দলের মধ্যে কোন দলের ত্রুটি সংশোধনী অভিযানে আপনি বেশি আগ্রহ প্রকাশ করতেন যদি আজকের চেহারায় মমতাকে দেখতেন? তৃণমূলের ত্রুটি সংশোধন অভিযান কোথাও হয়েছে বলে মানে আমার জানা নেই। আজকে এটা কি হচ্ছে? এটা ত্রুটি সংশোধন অভিযান যদি হয় তাহলে এরকম শুধু বক্তৃতা দিয়ে তো গোটা দেশের ত্রুটি সংশোধন হয়ে যেতে পারে, গোটা পৃথিবীর ত্রুটি সংশোধন হয়ে যেতে পারে। এইরকম বক্তৃতা মুখ্যমন্ত্রী আগেও করেছেন, একে ধরবো তাকে ধরবো, এইটা করে দেবো ওইটা করে দেবো, বহুবার বলা হয়েছে, কিন্তু একজন দুজনের বেশি কুমির ছানা দেখানোর কাজটা তৃণমূলের কোনো নেতা করতে পারেননি। এই আইওয়াসটা এই কারণে করা হলো, এই যে আইনজীবী কালীঘাট থানার ওসি ইত্যাদির কথা বলছিলেন, এই কালীঘাট থানার ওসি নির্বাচনের মধ্যে হাইকোর্টের অর্ডার না মেনে ওখানে আমাদেরকে মারধর ইত্যাদি করেছে নির্বাচনের মধ্যে। তারপরে কালীঘাট থানার ওসির ওপরে যারা আছেন, আমরা তো হাইকোর্টে কি মামলা করেছি আলাদা প্রশ্ন, কিন্তু সাধারণ মানুষ মামলা না করলে কালীঘাট থানার ওসি বা প্রাক্তন ওসি যার নামে ভুরি ভুরি অভিযোগ আছে তাদের বিরুদ্ধে পুলিশের ওপরতলা ব্যবস্থা নিতে ভয় পায়, পা কাঁপে, কারণ পুলিশের তার ওপরতলার কার কোথায় কোথায় ট্রান্সফার হবে ওটা ওই পূর্বতন ওসি ঠিক করে দিতেন। ফলে এই যে গোটা জালটা, এটা মাকড়সার জাল না বলে মায়া জালও বলা যেতে পারে, এই গোটা জালটার মাথায় কে থাকে? রানী মৌমাছি থাকে সবসময়। ফলে মুখের কথা দিয়ে আর চিরে ভিজবে না বলে আমার মনে হয়। অ্যাকশন টেকেনটা যদি মানুষ সামনে দেখতে পাবেন তবে অবশ্যই আমিও ভরসা পেতে পারি। বেশ, আমার অগ্নিবাণ যেটা ছিল আমি সেটা নিয়েই আমার আজ অগ্নিবাণের শেষ প্রশ্নটা আমি রাখছি সতর্কতার জন্য। চোখে লাগছে মমতার, জেলে যাচ্ছে না কেন? তারপর আমি আমার আজকের ব্রহ্মাস্ত্রে আসবো। আমি আজকের ব্রহ্মাস্ত্র ছুটবো, কিন্তু মানে পরে এতক্ষণ বিতর্ক করার পরের ধাপটায় যাবো, কিন্তু তার আগে এই বিতর্কের শেষ ধাপটায় কেন চোখ কেন জেলে যাচ্ছে? অনির্বাণ, তুমি বোধহয় ভুলে গেছো। না না, ভুলিনি, কিন্তু যাই হোক, সময় বেশি আজকে বিতর্কে ভুলেছিলে। আমি সবার কথাবার্তা অবজার্ভ করে আমি আমার কয়েকটা ভেরি নিউট্রাল পয়েন্টস করেছি। প্রথম টেক অ্যাওয়ে ফ্রম দিস, এই এতক্ষণ ধরে যে মিটিংটা হলো, মানে এটা নয় যে মমতা ব্যানার্জির যে মিটিংটা, মমতা ব্যানার্জি অ্যাজ ইউজুয়াল প্লেয়িং টু দ্য গ্যালারি। অনির্বাণ খুব ঠিক কথা বলেছে যে উনি একদম জানেন, টিভি চালিয়ে উনি কনফারেন্স করেন। মনিদা ভুল বলে, এটা প্রেস কনফারেন্স, উনি মিউনিসিপ্যাল অথরিটিদের সঙ্গে কথা বলছিলেন, প্রেসকে ডেকে নিয়েছেন, সো অটোমেটিক্যালি ইট বিকাম আ প্রেস কনফারেন্স। সো অ্যাজ ইউজুয়াল অ্যাস্টিউট পলিটিশিয়ান মমতা ব্যানার্জি প্লেয়িং টু দ্য গ্যালারি, এবং ওয়াইল প্লেয়িং টু দ্য গ্যালারি ওনার বডি ল্যাঙ্গুয়েজ এত শান্ত, এত নম্র, মমতা ব্যানার্জিকে আমি ভীষণ কম দেখেছি, এবং যতবার দেখেছি তারপরেই উনি গন্ডগোল শুরু করেছেন। এক নম্বর, কিসে কোন গন্ডগোলের আশঙ্কা করছেন? আমি বলছি, আমি কি করে জানবো? এত থোড়াই আমার পলিটিক্যাল দূরদর্শিতা, এবং ওনার ভাষা এত সুন্দর, এত মানে সিলেক্টিভ ওয়ার্ডস ইউজ করে, এবং সেই ভাষায় উনি যে কটা নাম বললেন, সুজিত বোস, সল্টলেক বললেন, কিন্তু সল্টলেকের মেয়র যেহেতু ওনার বড় বড় পোস্টার টাঙিয়ে দিয়েছেন, নিজের ছবি সমেত নামটা ইগনোর করেছেন। রথিনবাবুর কথা বললেন, যিনি এখন আর বেচারা নেই, আমাদের দলে আছেন, কিন্তু যাই হোক, উনি যেভাবে আছেন উনিই জানেন। দুটো টার্ম মেয়র ছিল, তৃণমূলের মেয়র, কোনো কাজ করেনি। মমতা ব্যানার্জি কিছুই জানতেন না, ওনার এত বছর পর মনে হলো রথিনদা সবটা নষ্ট করে দিয়েছে। শিলিগুড়ির মেয়রের কথা উনি বললেন, বলছে ইউ ক্যানট কি শাভ অ্যাওয়ে রেসপন্সিবিলিটি, উনি ওনার ভাষায় বললেন। হাওড়ার সিচুয়েশন, অনির্বাণ, আমি হাওড়ার মেয়ে, হাওড়ায় এত ইলিগাল কনস্ট্রাকশন হয়, এত গায়ে গায়ে বাড়ি ওঠে তো একদিনে বাড়ি ওঠে না,
বাড়ি ওঠে, এমন বাড়ি ওঠে তুমি ডেড বডি বের করতে পারবে না। ফরগেট অ্যাবাউট ডেড বডি, একজন 9 মাসের প্রেগন্যান্ট মহিলা যদি হেঁটে নাবে, তার সঙ্গে তার স্বামী একটা সিঁড়িতে দাঁড়াতে পারবে না, এন্ট্রান্স দিয়ে বেরোতে পারবে না। এই হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন। এত বছর পর মমতা ব্যানার্জি আজকে প্রেসকে ডেকে, উনি মিউনিসিপ্যাল কাউন্সিলকে ডেকে উনি এই ধরনের কথাবার্তা, খুব ভালো। উনি জল নিয়ে কথা বলেছেন, ওয়াটার ট্যাক্স, উনি ট্রেড লাইসেন্স বলেছেন, উনি ইলেকট্রিসিটি, সেখানেও আবার ঘুরিয়ে বলে দিয়েছেন যে সিইএসসি তো নিজেদের ট্যারিফ নেই, ওটার নাকি ওনার কোনো হাত নেই। ওয়েস্ট বেঙ্গল এসিবিতে হাত ওনার আছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট 13 বছর পর ওনার মনে হলো আরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোনো মিউনিসিপ্যাল অথরিটি হয় না। ল্যান্ড ডিপার্টমেন্টে নাকি এত এক্সেস লোকজন আছে, সে তারা কি গা টেপাচ্ছে না মাথা টেপাচ্ছে? ইনি 3বার না 4বার এই কথাটা বলেছে। তাহলে এটাই কি আমি বুঝবো যে 40 লক্ষ চাকরির কথা উনি যে এখন আঁচলে নিয়ে ঘুরছেন, এইখান থেকে বেরোবে? মানে কিছু লোককে ডিসপ্লেস করে। আমার শেষ হয়নি, পুলিশ মন্ত্রী এতদিন পর বলছে আরে পুলিশ কি করছে, পুলিশ মন্ত্রী জানেই না, কয়েকটা ধরতো, 2-4 জনকে ধরতো। মানে সেই যে 2012 থেকে উনি শুরু করেছিলেন আমি চোর, অমুক চোর, তমুক চোর, উনি জানতেনই না কেউ চোর। জানবার পর উনি তো আর সরিয়ে দিতে পারেন না, তারপরে আবার তাদেরই মন্ত্রী করেছেন। এবং এটা একবার নয়, ধারাবাহিকভাবে যতগুলো চোর ওনার দল থেকে বেরিয়েছে উনি জানতেইনি না। উনি একটা বাজেট সেশনে শাহজাহানকে ডিফেন্ড করতে উনি একটা সেশন প্রায় মানে অলমোস্ট ইউটিলাইজ করে দিলেন। নির্মলা, আমি আপনারটা ধৈর্য ধরে শুনেছি, আমাকে একটুখানি সময় দিন। আরেকটা কথা, একটুখানি, আমি সবারটা শুনেছি আর একদম আনইন্টারাপ্টেড আমি বলে গেছি, মানে আমি শুনে গেছি। আমি শুধু একবার বেচার আমি বিষম খেয়ে গেছিলাম নির্মলাদের একটা কথা শুনে। আচ্ছা, আরেকটা জিনিস আমার ভীষণ কানে লেগেছে, স্টার্ট ফ্রম মাই হাউস, মানে আমার বাড়িটা ভেঙে ফেলো। তাহলে কি মুখ্যমন্ত্রীর একটু সুপ্ত ইচ্ছে হচ্ছে একটা নতুন বাড়িতে যাবার? হতেই পারে। উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিল প্রথমেই বলা হয়েছিল যে একটা ভালো বাড়িতে যান। সত্যি সত্যি চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের একটা ভালো বাড়ি থাকা দরকার, সেটা হয়ে গেল। আচ্ছা, তুমি যে কথাটা দিয়ে একদম শুরু করে যখন আমরা স্টুডিওয়ে ঢুকছিলাম, যেটা উনি নাকি গুলিয়ে ফেলেছেন, উনি বলেছেন যত মত তত পথ, এবং টাকা মাটি টাকাটাকে খিচুড়ি করে উনি একটা কিছু বলেছিলেন, উনি কিচ্ছু বলেন না, উনি কিচ্ছু বলেন না, উনি সবটাই প্লেয়িং টু দ্য গ্যালারি। উনি জানতেন এই ধরনের কথা বলে প্রেস কান খাড়া করে সবাইকে এটাকে রাষ্ট্র করবে। আর দুটো ছোট ছোট কথা, দিয়ে থুয়ে খান, উনি আগেও একবার বলেছিলেন যে 25% আর 75%, তাহলে এখনো উনি বলছেন যে দিয়ে থুয়ে খান। উনি জানেন কে কে খাচ্ছেন, এবং উনি জানেন যে হয়তো অতটা টাকা কালীঘাটে আসছে না, সেই জন্য এই ওয়ার্নিং বেল। সুজিত, আমি জানি তুমি কি করছো, সল্ট লেকে কি হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন। তো মুখ্যমন্ত্রী কি তাহলে আইদার কনফিউজড যে অতটা পার্সেন্টেজ পৌঁছচ্ছে না, নাকি উনি ভালো করে ক্লিয়ারলি জানেন? আর জাস্ট দুটো আমি আটকাচ্ছি, তার কারণ আমি আরো পরে সময় পাবেন, আসবো, সুযোগ দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা দায়টা, মানে দুর্নীতির দায়টা যেভাবে পুলিশের উপর চাপিয়েছে, এবার সে কথায় আসে। বলেছিলাম আমি আপনাদের একটু ধীরে সুস্থে একটা করে বলছি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সম্পর্কিত আজকের বার্তা। এত দুর্নীতি হচ্ছে, মুখ্যমন্ত্রী জানেন কোথায় কোথায়, আপনারা শুনেছেন এত দীর্ঘ সময় ধরে যারা আজকের বিতর্কে অতিথি আছেন তারাও বলেছেন। এবার পুলিশের কি করা উচিত ছিল আর করেনি বলে মনে করছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে। পুরসভা তো চোখ দিয়ে দেখে না, পুলিশও দেখে না, আমাকে একা দেখতে হবে, আর তারা পোস্টে থাকবে। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে, আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে। আমার একটাই প্রশ্ন, 13 বছর ধরে পুলিশের পোস্টিং করলো কে? পুলিশ যে কিছু দেখছে না, এটাই বা দেখলো কে? পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিকভাবে দেখার কথা এবং অন্তিমেও দেখার কথা, মাঝে আর কিছু নেই, কেউ নেই। নির্মলাবাবু হাত তুলে আছেন, তার আগে আমার আজকের ব্রহ্মাস্ত্র, আর কতদিন চোর পুষবেন মমতা? এই চোর আমার বলা নয়, আপনার বলা নয়, এখানে যারা আছেন তাদেরও বলার নয়, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আজকে কারা কোথায় কিভাবে চুরি করছেন। কাটমানি থেকে টেন্ডার দুর্নীতি, রাস্তা, জল, আলো, সর্বত্র চুরি, এমনকি পুরসভার জমি পর্যন্ত বেচে দিচ্ছেন, সরকারি সম্পত্তি। এদের আর কতদিন পুষবেন মমতা? আমার ব্রহ্মাস্ত্রের ভিত্তিতে আমি এক এক করে এবার আসবো। নির্মলাবাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দীর্ঘ সাংবাদিক বৈঠক থেকে কিন্তু এই একটি দিশা পাওয়া যায়নি। পুলিশ যে অ্যারেস্ট করতে যাবে কোন ভরসায়? রাত্রিবেলা মুখ্যমন্ত্রী কি যদি বলেন যে ভুল লোককে নিয়ে এসছেন থানায়, আমি নিয়ে যাব? দেখুন, একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেতাবনী দিলেন, আমার তাই ধারণা, সেটা হচ্ছে এটা
আপনার আমার আলোচনার জন্য উনি কিছুই বলেননি। উনি আজকে যেগুলো বলেছেন, আমার যেটা ধারণা সেটা হচ্ছে ওনার কর্মী সমর্থকদের কাছে একটা পরিষ্কার বার্তা দিলেন যে সব কিছু আমি নজরে রাখছি, আমি ব্যবস্থা নেব, এখন অবধি নিইনি। উনি কি কারণ নজরে নেই পুলিশ মন্ত্রী হিসেবে? এইবার শুনুন, সেইটাই বলছি আপনাকে। সব কিছু আমি নজরে রাখছি, সামনে 2026-এর ভোট। প্রত্যেকটা মানুষের একটা, যে কোনো রাজনৈতিক নেতার একটা অল্টার ইগো কাজ করে। অল্টার ইগোটা কি? যেমন ধরুন নরেন্দ্র মোদীর ক্ষেত্রে একটা অল্টার ইগো কাজ করছে। পরপর 3 বার জওহরলাল নেহেরু এসেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে, উনি সেই রেকর্ডটা ভাঙলেন, আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরলেন। এটা যেমন একটা অল্টার ইগো ভাঙলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অল্টার ইগো, আমার এক ধারণা, সেটা হচ্ছে জ্যোতি বসু 5 বার মুখ্যমন্ত্রী হয়েছে, ওনার এটা 3rd টার্ম চলছে। সুতরাং এই ভিত্তিটা উনি তৈরি করার আরম্ভ করলেন। ঘটনা নম্বর বার, হ্যাঁ 4 নম্বর বারের না, জন্য, এটা আমি মানি না। যাতে না আপনি মানতে হবে না, এটা- সেটা মমতা আমি বন্দ্যোপাধ্যায়, বলছি, এটা তো আমার ইন্টারপ্রিটেশন, আপনাকে মানতে হবে কি মমতা বন্দ্যোপাধ্যায়। উনি জ্যোতি বসুকে হয়তো আপনি হয়তো জ্যোতি বসু মনীষবাবু, মনীষবাবু, আপনি মানছেন না, উনি অনেক এমন পার্টির সহযোগিতায় এসেছিলেন, মমতা ব্যানার্জি একার ক্ষমতায় না এসেছেন। ঠিক আছে, ফলে ঠিক আছে, মানতে হবে। না ওইটা করবেন না, ওইটা করবেন না, ওটা বলছি না। না মমতা ব্যানার্জি যে তৃণমূলটা মমতা বন্দ্যোপাধ্যায়, দিয়েছেন, সেটা একা। আচ্ছা একটু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই স্থাবকতাটা নাও চাইতে পারতেন, হয়তো নাও চাইতে পারেন, আমি জানি না। এখন ওনার জেনার মুডি আছে না, ওর ফেভারে বলতে গেলে হয়তো আজকে ঝ্যাঁটা টানা কিছু, আজকে ঝ্যাঁটা ফেটা কিছু বলেছে। আপনি যেমন বিজেপি নেত্রী বললেন মমতা ব্যানার্জি, না আমি বলিনি, আমি বলেছি ঠাট্টা করে। আপনাকে এখন সবাই তৃণমূলের নেতা বলে। আরেকটা কথা আমি বলবো, তার ব্রহ্মাস্ত্র উত্তরটা দিন। কতদিন চোর পুষবে? সকলের কথা উত্তর দিচ্ছেন, আমার কথার উত্তর দিন। আমাদের পুষতে কতদিন হবে চোর না, পুষবে? আমাদের পুষতে হবে না, কারণ পুষছেন তো। বলছি, এই যে রেফারেন্সটা দিল না এখনই শতরূপা ম্যাডাম, যে 2টো টার্ম রথীবাবু কিছু কাজ করেনি, এই জন্যই তো বিজেপিতে নিয়েছে। সে তো বলে বুঝলাম। আমরা যাদেরকে আইডেন্টিফাই করে দেবো, যে যাকে আইডেন্টিফাই করে দেবো, কালকে তো বিজেপিতে যাবে তারা। প্লিজ সেন্সিবলি কথা বলুন, প্লিজ সেন্সিবলি কথা বলুন। একটা আপনি বলছেন রাজনৈতিক অল্টারনেটিভ, সেটা নিয়ে আমার কিছু বলার দরকার নেই। কে আপনার পার্টিতে আছে, কে বামফ্রন্টে যাবে, কে বিজেপিতে যাবে, কে কংগ্রেসে যাবে, যে যেখানে খুশি যাক, মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় ব্যবস্থা নেবেন কি না নেবেন। চুরি দেখতে পাচ্ছেন চোখের উপরে, সরকারি সম্পত্তি চুরি আচ্ছা, হচ্ছে। আপনি- না প্লিজ, এটা কোনো রাজনৈতিক না, সমাধান নয়, রাজনৈতিক নয়। এটা প্রশাসনিক সমাধান একদম, চাই। একদম। চোর কতদিন পুষবেন? একদম। আমার কথা এটার হচ্ছে, উত্তর চাই। আমার কথা হচ্ছে, এমন কোন ভারতবর্ষের পার্টি নেই যেখানে চোর নেই, এমন কোন পার্টি নেই যেখানে চুরি নেই, করাপশন নেই। যদি কারো মধ্যে যদি দেখে একটা গাফিলতি আছে, আবার যদি কিসের যদি মনে মুখ্যমন্ত্রী হয় দেখতে পাচ্ছেন? বাবু যেটা বললেন এটা লোক দেখানো হলে, যখন লোকগুলোকে আইডেন্টিফাই করলো না, সেই লোকগুলোর একটা সম্মান আছে। ফলে যখন উনি বলেছেন, কনসাসলি বলেছেন, এবং এটা রেকটিফিকেশনের জন্য লোক দেখানো নয়, ফলে একটা হ্যাটস অফ করা উচিত যে যখন কোনো মানুষকে তিনি দেখছেন ঠিকভাবে কাজটা করেনি, ক্যামেরার সামনে সেটা বলে দিচ্ছেন, এইটাই মানুষ বলবে সততা। আমি অঙ্কন আসছি অনির্বাণ, আমি একটা প্রশ্ন করবো আইনজীবী হিসেবে আপনার কাছে, তারপর আমি আমার ব্রহ্মাস্ত্রের উত্তর চাইবো। আইনজীবী হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, আমি একজন সাধারণ নাগরিক, আমি আমার বাড়ির সামনের ফুটপাতে জবরদখল করে কাউকে না নিজেই বসেছি, আমার বিরুদ্ধে পুলিশ কি করবে? দেখুন, সেটা নির্ভর করছে সেখানকার যে সিভিক বডি, তাদের তরফ থেকে যে কমপ্লেন হবে সেই অনুযায়ী পুলিশকে কাজ করতে যদি হবে। সিভিক বডি কমপ্লেন করে থাকে তাহলে পুলিশ কি করবে? কিন্তু সেই অনুযায়ী তাকে স্টেপ নিতে হবে। যদি সমস্ত সিভিক বডির সবার মাথার উপরে যিনি বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কমপ্লেন করে থাকেন অনির্বাণের বাড়ির সামনে ফুটপাতটা দখল করে অনির্বাণ ওখানে একটা দোকান চালাচ্ছে, তাহলে কি ব্যবস্থা নেবে পুলিশ? কলকাতা পুরসভা এলাকার মধ্যে এমন ব্যবস্থা নিতে, আমি রাজনীতির জন্য বলছি না, একজন বিজেপির কর্মকর্তার বিরুদ্ধে আমরা দেখেছি, তিনি সত্যি কিন্তু ওই ফুটপাতটা দখল করেছিলেন, তার কারণ তিনি হাইকোর্টে গিয়েও কোনো রকমের কোনো পাননি, হাইকোর্টের কাছ থেকে কোনো সুবিধা পাননি, তাকে উঠেই যেতে হয়েছে। তিনি রাজনীতিকে সামনে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু হাইকোর্ট তাকে সাহায্য করেনি, বলছেন আপনি জবরদখল করেছিলেন, উঠতে হবে। আমি এটা মাথায় রেখেই বললাম, কিন্তু অনির্বাণ, যদি এটা আমার ক্ষেত্রে হয়, মুখ্যমন্ত্রী দেখেছেন, কি ব্যবস্থা নেবে পুলিশ? গ্রেপ্তার করবে তো, অথবা তুলে দেবে আমাকে? দেখুন, জবরদখলের ক্ষেত্রে সবসময় যে গ্রেপ্তারের প্রভিশন থাকে এমনটা তুলে দেবে আমাকে তুলে দিতে আসার সময় যদি আমি বলি এই পাড়ার কাউন্সিলরকে বা অমুক দাদাকে টাকা দিয়েছিলাম, পুলিশ যদি তার একটা প্রাথমিক প্রমাণও পায় যে প্রয়োজ এসে অমুক দাদার লোক আমার কাছ থেকে টাকা নিয়ে যায়, তাই আমি এভাবে বসে আছি, তাহলে পুলিশ কি করবে? সেক্ষেত্রে আইন অনুযায়ী দুটোকেই তুলে নেওয়া উচিত। আর যদি মুখ্যমন্ত্রী নিজে বলে দেন পুলিশকে যে অনির্বাণ যে বাড়ির সামনে জবরদখল করে বসে আছে, এর জন্য কথা বলছি,
আমি আমার বাড়ির সামনে এটা পড়ে না সুজিত বসু এলাকা, এই জন্য সুজিত বসুকে টাকা দেয়, সুজিত বসু বসিয়েছে, তাহলে পুলিশের কি করা উচিত? দুজনকেই তুলে নেওয়া উচিত, বলছি তো আইন অনুযায়ী যদি পুলিশ কাজ করে। এবার আপনি দুজনকেই আমার তুলে নেওয়া ব্রহ্মাস্ত্রের উত্তর দিন, আর কতদিন চোর পুষবেন? পরিষ্কার হচ্ছে এক্ষেত্রে প্রশাসনিক স্তরে যে কথাবার্তা বা যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া হয়েছে, সেই ইনস্ট্রাকশনের আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যেখানে যেখানে পালন করা হবে প্রশাসনিক স্তরে, পুলিশ হোক বা বাকি সরকারি দপ্তর হোক, তার প্রশাসনিক তো বটেই, রাজনৈতিক কৃতিত্বও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে যাবে। এবং যে ক্ষেত্রে আমি বলছি, আমরা দেখি চোখের সামনে অন্তত তৃণমূলের কয়েকটা দুর্নীতিবাজ লোক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে ধরা পড়ে গেছে চুরি করে, তারা অন্তত জেলে গেছে। দেখি না এটা ক্ষমতা ব্যবহার করে যদি কিছু না করার থাকতো তাহলে এত লোক জেলে যেত না। আরে দেখতে পেলাম তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন টেন্ডার দুর্নীতি, যারা গেছে তারা দুর্নীতি। অঙ্কন মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোর ধরে আরো কিছু বেশি ভোট পান, এই যে পুরসভাগুলিতে আপনারা এগিয়ে আছেন, এগুলোতে আপনারা পিছিয়ে পড়েন, পরের নির্বাচন আপনাদের কি খারাপ লাগবে? রাজনৈতিক দল হিসেবে তো আমাদের খারাপ লাগবেই, কিন্তু ব্যক্তি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে যদি আমি দেখি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন, রাজ্যবাসী হিসেবে, একজন পরিবারের সন্তান হিসেবে আমার পরিবার যদি ভালো থাকে আমার তো ভালো লাগবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে, প্রবলেমটা এখানে এই যে আমরা এটাকে কেন বলছি যে জাস্ট ফর অপটিক্স। দাঁড়া শুনুন না, আমি না আমার অতটা দুর্ভাগ্য নেই। শিক্ষিত লোক রাজ্য ভালো থাকবে না, রাজ্য ভালো থাকছে না তো মুখ্যমন্ত্রীর জন্য। মুখ্যমন্ত্রী এই যে একটা ব্যবস্থা, আপনি বলুন, মুখ্যমন্ত্রী বলছেন রেশনে ঘোটালা হচ্ছে, তাহলে রেশনে যখন হচ্ছে উনি তো আর জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করতে পারতেন, কেন সিবিআইডি কে আসতে হলো? শিক্ষা দুর্নীতিতে মুখ্যমন্ত্রী সিআইডি, মুখ্যমন্ত্রীর পুলিশ, পার্থ, মানিক, কুন্তল এদেরকে অ্যারেস্ট করতে পারতেন, এদেরকে করতে হচ্ছে না। এটা কেন করতে হচ্ছে না? দাদা শুনুন না, শুনুন না, দাদা ও দাদা শুনুন না, দাদা আপনি তো এতক্ষণ বললেন, শুনুন ও আরে ভাই করছি তো, অ্যারেস্ট কে করছে? অ্যারেস্ট তো সিবিআইডি করছে, আপনারা করছেন না, কারণ এই সুজিতের পয়সায় আপনার দল চলবে, এই লোকগুলোর পয়সায় আপনার প্যারালাল ইকোনমি চলবে, আপনার দলের টাকাটা কোথা থেকে আসছে? এই দুর্নীতির টাকা। একটা মজার কথা বলেন মনীষঙ্গ বাবু, ব্রহ্মাস্ত্র উত্তর বলে ছেড়ে দিলাম ইডি সিবিআইকে, ছেড়ে দিলাম কেন? ছাড়তে তো কেউ বলেন। বলছি এইভাবে কি সরকারি সম্পত্তি জবরদখল করা, টেন্ডার থেকে টাকা খাওয়া সবাইকে ছেড়ে দেওয়া হবে? ফুটপাতে লোক বসিয়ে দেওয়া লোকদেরকেও ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে বলেই তো কথাগুলো বলা হয়েছে এতক্ষণ। আপনি যা যা বলছিলেন, গ্রেপ্তার হবে, কাকে টাকা দিয়েছে, এইসব এগুলো তো সব স্বপ্নে পোলাও রান্না হচ্ছে, বাস্তবে এগুলো কিচ্ছু হবে না। এই যে আমি সিবিআই ছেড়ে দিচ্ছে বলে তো আপনার খবর আছে? আরে ভাই আমি বলিনি, বিজেপির মতো এত ভালো বন্ধু তৃণমূলের আছে বলে তো রাজীব কুমারেরও এখনো কিছু হয়নি, উনি আবার ডিজিপি হয়ে বসে গেছে। এমন বন্ধু আর কে আছে? আমি ওসবের মধ্যে যাচ্ছি না, তোমার ব্রহ্মাস্ত্রের উত্তর দিচ্ছি। তোমার মনে থাকবে বইমেলা থেকে বেরোবার সময়, খুব সম্ভবত 2012-এ, উনি একটু দাঁড়িয়েছিলেন, পুলিশ পৌঁছয়নি, সিকিউরিটি পৌঁছয়নি, চিৎকার করে বলেছিলেন পুলিশকে চাপকানো দরকার, আপনাদের চাপকানো দরকার। এখনো উনি বলছেন এত বছর পরে পুলিশ কোনো কাজ করে না, অথচ পুলিশ মন্ত্রী উনিই ডিসাইড করেন কে সিপি হবেন, উনিই ডিসাইড করেন কে ডিজি হবেন, এবং সিপিকে অ্যারেস্ট করতে হলে উনি ধর্নায় বসে যান, সিবিআইকে অ্যারেস্ট করে পাঠিয়ে দেন। তো ওনার এই যে লাভ হেট রিলেশনশিপ কোনোদিন মানুষের কাছে যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর নেব। প্রশ্ন করেছিলাম বেপরোয়া চুরিতেই শেষ তৃণমূল, যখন মুখ্যমন্ত্রীকে রাজ্যের সচিবালয় থেকে, প্রধান সচিবালয় থেকে কথাগুলো বলতে হয়, তখন এই প্রশ্ন আসে যে বেপরোয়া চুরিতেই শেষ তৃণমূল, মুখ্যমন্ত্রী ধরিয়ে দিচ্ছেন চুরি। 88% মনে করছেন হ্যাঁ, 12% মনে করছেন না। ফেসবুকে এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান, মুখ্যমন্ত্রী চুরি ধরছেন সরাসরি সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে বসে, চোর ধরছেন, নেতাদের নাম করে বলছেন, সেই চুরিতে কি শেষ হবে তৃণমূল? 95% হ্যাঁ বলছেন এক্স হ্যান্ডেলে, না বলছেন 5%। এবার ইউটিউবের পরিসংখ্যান, ইউটিউবে 1 ঘন্টার মধ্যে যে ভোট এসছে তার ভিত্তিতে পরিসংখ্যান, বেপরোয়া চুরিতেই শেষ তৃণমূল। প্রশ্ন করেছিলাম 90% বলেছেন হ্যাঁ, 10% বলেছেন না। জানি না শেষ পর্যন্ত সত্যি রাজনৈতিকভাবে তৃণমূল বেপরোয়া চুরিতে শেষ হবে কিনা, কিন্তু যে চুরি মমতা বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে ধরছেন, সেই চুরির চোরদেরকে যদি না ধরেন তাহলে অবশ্যই তার ইমেজ তো শেষ হবে। তার এই ভালো সাজার, যদি সত্যি সাজতে চেষ্টা করে থাকেন, চেষ্টাটা তো শেষ হবে, ভালো ইমেজটা তো শেষ হবে। তাকে ইতিমধ্যেই কি আর সততার প্রতীক ভাবছেন রাজ্যের মানুষ? উত্তর আপনাদের হাতে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।